স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আবার সেকেন্ড ইন্ডাকশন ক্লাসে এলাম। আগের ক্লাসে আমি বলেছিলাম যে পরবর্তী আরেকটি ইন্ডাকশন ক্লাস আমি নেব, যেখানে মূলত আমি ভূগোলের প্র্যাকটিক্যালের বিষয়েই কিন্তু আলোচনা করব এবং কিছু বইয়ের কিছু প্রচ্ছদের ছবিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আর কোনো রকম কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ইন্ডাকশন ক্লাসের মূল বিষয়গুলো নিয়ে আলোচনায় ঢুকে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমেই কতগুলো বইয়ের ছবি পরপর এখানে থাকবে। তোমরা পরে এগুলো পজ করেও দেখে নিতে পারবে। এই বইগুলো তোমরা রাখতে পারো। তবে এখানে আমি চারখানা থিওরির বইয়ের প্রচ্ছদ দেখাচ্ছি, তার মানে এই নয় যে চারখানা বই তোমাকে কিনতে হবে। এগুলো আমি রেকমেন্ড করছি, এর মধ্যে থেকে যে কোনো একটা কি দুটো তুমি রাখতে পারো, বা এর বাইরেও যদি টিভি নম্বর প্রাপ্ত যে সমস্ত বইগুলো রয়েছে ভূগোলের উচ্চ মাধ্যমিক স্তরের, সেগুলো তোমরা যদি রাখতে চাও, পড়তে চাও, বা কিনে থাকো ইতিমধ্যেই, তাহলেও কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও যেহেতু আমি বলেছিলাম আগের দিন ইন্ডাকশন ক্লাসে যে আমি কিছু বইয়ের প্রচ্ছদ তোমাদের দেখাবো, তো আমার কাছে যে সমস্ত বইগুলো এই সময়ে রয়েছে, তো আমি তার মধ্যে থেকে কয়েকটা এখানে দেখাচ্ছি। যেমন প্রথমটাই দেখো, অনুজ বরণ সরকারের উচ্চ মাধ্যমিক ভূগোল। দ্বিতীয়টা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের একাদশ আধুনিক ভূগোল। তৃতীয় হচ্ছে ছায়া প্রকাশনীর ডক্টর গৌতম মল্লিকের ভূগোল পরিচয়। এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যদি আমি একটা বই কিনতে চাই তাহলে কোন বইটা হলে ভালো হয়, কিনলে ভালো হয়, তাহলে কিন্তু আমি ছায়া প্রকাশনীর ভূগোল পরিচয় ডক্টর গৌতম মল্লিকের বইটার কথাই কিন্তু তোমাদের বলবো। আর চতুর্থ হচ্ছে সংসদের বাণী সংসদের উচ্চ মাধ্যমিক ভূগোলিকা, যেটা লিখেছেন কানাইলাল মণ্ডল এবং অলোকনাথ ঘোষ। এছাড়া প্র্যাকটিক্যাল বইয়ের কথা আমি এর আগের ইন্ডাকশন ক্লাসে বলেছিলাম, এটাও কিন্তু ছায়া প্রকাশনীর ব্যবহারিক ভূগোল একাদশ শ্রেণীর ডক্টর গৌতম মল্লিক এবং সুমন কুমার দাস। তো এই হচ্ছে কতগুলো বইয়ের প্রচ্ছদ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো বই রাখতে পারো। এবার আমি যেটা দেখাচ্ছি, সরাসরি আমি এবার জিওগ্রাফির প্র্যাকটিক্যালের সিলেবাসের মধ্যে ঢুকে যাচ্ছি। ভূগোল ক্লাস 11 প্র্যাকটিক্যাল, যার জন্য 30 নম্বর রয়েছে, সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে। কি কি বিষয় এখানে রয়েছে? 6টি বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো রয়েছে 1 নম্বর বিষয়, যেটা সেটা হচ্ছে ম্যাপস অ্যান্ড স্কেলস, টাইপস অফ ম্যাপস অ্যান্ড ড্রয়িং অফ লিনিয়ার স্কেল। এটার জন্য তোমাদের রয়েছে 5 নম্বর। দ্বিতীয় হচ্ছে কার্টোগ্রামস। কার্টোগ্রামসের মধ্যে কি কি আছে? নিচে দাগ টানাই রয়েছে, দেখবে লাইন গ্রাফ, বার গ্রাফ, ফ্লো অ্যান্ড স্টার ডায়াগ্রাম, ড্রয়িং অফ আইসোলাইন, যার মধ্যে আইসোথার্ম, আইসোয়েট, কন্টুর লাইন্স, এগুলো রয়েছে। এখানেও কিন্তু রয়েছে 5 নম্বর। এই কার্টোগ্রামসটা হচ্ছে এক ধরনের মানচিত্র তৈরি করার পদ্ধতি। বিভিন্ন রকম রাশি তথ্যের সাহায্যে, বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা সেই রাশি তথ্যের একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম তৈরি করি, একটা ছবির মাধ্যমে সেটাকে দেখানোর চেষ্টা করি, যার খুব সহজতম কতগুলো কার্টোগ্রামসের পদ্ধতি তোমাদের 11-এর সিলেবাসের মধ্যে রয়েছে। যেমন প্রথমেই দেখো রয়েছে লাইন গ্রাফ। এই লাইন গ্রাফ বা রেখা লেখচিত্র, গ্রাফ পেপারের মধ্যে একটা রেখা টেনে কাজগুলো করতে হবে, পরে আমি দেখাচ্ছি। বার গ্রাফ মানে হচ্ছে স্তম্ভ লেখচিত্র, স্টার ডায়াগ্রাম বা তারকা লেখচিত্র, ড্রয়িং অফ আইসোলাইন্স, এখানে কতগুলো রয়েছে, যেমন আইসোথার্ম, আইসোইয়েট বা কন্টুর। আইসোথার্ম মানে হচ্ছে সমষ্ণ রেখা, এটা তোমরা 9-10-এ পড়েছো। আইসোইয়েট মানে হচ্ছে সমবর্ষণ রেখা, আর কন্টুরস মানে হচ্ছে বাংলায় বলা হয় সমোন্নতি রেখা। অর্থাৎ এগুলোকে আমরা এক কথায় বলে থাকি আইসোলাইন্স, বা বাংলায় বলা হয় সমমান রেখা। একটা ম্যাপের মধ্যে কতগুলো ভ্যালুজ দেওয়া থাকবে, কতগুলো মান দেওয়া থাকবে, কতগুলো স্টেশন দেওয়া থাকবে ডট দিয়ে বা বিন্দুর সাহায্যে। প্রত্যেকটা স্টেশনের পাশে একটা করে মান দেওয়া থাকবে এবং সেই মানগুলোর ভিত্তিতে তোমাকে সেখানে একটা সমমান রেখা
সেই ম্যাপের উপরে তৈরি করতে হবে, কাল্পনিক রেখা তৈরি করতে হবে। যখন এটা উষ্ণতার ভিত্তিতে হয় তখন সেটাকে আমরা বলছি আইসোথার্ম বা সমষ্ণ রেখা। যখন এটা সমান বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে আঁকা হয় তখন সেটাকে বলা হয় আইসোইয়েট বা সমবর্ষণ রেখা। যখন সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে দেখানোর পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয় তখন সেটাকে, সেই রেখাকে আমরা বলে থাকি কন্টুরস বা সমোন্নতি রেখা। তো এই 3 রকম রেখা কিভাবে আঁকতে হয় সেটাও কিন্তু তোমাকে 11-এ শিখতে হবে। তৃতীয়, তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম যে ইউজ অফ ওয়েদার ইনস্ট্রুমেন্ট, কতগুলো আবহিক যন্ত্র, এখানে 3টি আবহিক যন্ত্রের কথা তোমাদের পড়তে হবে। যেমন একটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার, ঠিক আছে, এই যে যেটা প্রথমে 1 নম্বরে যেটা দেখানো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে হাইগ্রোমিটার, তৃতীয় হচ্ছে ব্যারোমিটার। এই 3টে যন্ত্রের নামই কিন্তু তোমরা ক্লাস 10-এ শুনেছ, সেভাবে হয়তো তোমরা দেখোনি বা হয়তো সেইভাবে তোমাদের বিস্তৃত অভিজ্ঞতা নেই। এখানে কিন্তু অর্থাৎ 11-এর প্র্যাকটিক্যালে এই 3টি যন্ত্র তোমরা দেখতে পারবে, হাতে নেড়েচেড়ে দেখতে পারবে, কিভাবে সেগুলোতে পাঠ নেওয়া হয়, রিডিং নেওয়া হয় সেগুলো তোমাদের জানতে হবে। এবং প্র্যাকটিক্যালের খাতাতে, যে খাতার কথা আমি আগের দিন ইন্ডাকশন ক্লাসে বলেছিলাম, সে খাতার মধ্যে এই সমস্ত আবহিক যন্ত্রগুলোর ছবি আঁকতে হবে এবং কি পদ্ধতিতে তাতে রিডিং নেওয়া হয় সেগুলো কিন্তু তখন তোমাকে খাতার মধ্যে লিপিবদ্ধ করতে হবে। এবং এই গোটা কাজটার জন্য রয়েছে 5 নম্বর। তাহলে এখনো পর্যন্ত আমরা 3টি বিষয় দেখলাম, প্রত্যেকটাতেই 5 করে 15 নম্বর। এরপর হচ্ছে চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা, সেটা হচ্ছে 2টি আছে এখানে। এক হচ্ছে ওয়েদার ম্যাপ ইন্টারপ্রিটেশন, আর একটা হচ্ছে রেইনফল অ্যান্ড টেম্পারেচার গ্রাফ। এই দুটো জিনিস বেশিরভাগ সময় কিন্তু আইদার অর হিসেবে অনেক সময় পরীক্ষায় আসে। আবহিক মানচিত্র এটা কিন্তু সম্পূর্ণ নতুন, যদিও তোমরা ক্লাস 10-এ মেঘ কিভাবে দেখানো হয়, আকাশে মেঘাচ্ছন্নতার জন্য কি চিহ্ন ব্যবহার করা হয় সেখানে কিন্তু তোমরা কিছু কিছু চিহ্ন তোমরা দেখে এসেছো। সেই জিনিসগুলোকেই কিন্তু আরো বড় স্পেকট্রামে তোমাদের এইখানে কিন্তু পড়তে হবে। অর্থাৎ একটা মানচিত্রের মধ্যে বিভিন্ন রকম প্রতীক চিহ্ন দিয়ে আবহিক বিভিন্ন বিষয়গুলো, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তারপরে তুষারপাত, আর্দ্রতা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে চিহ্নের সাহায্যে সেখানে দেখানো থাকবে। সেই চিহ্নগুলোকে তোমাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, করে সেই মানচিত্রটা সম্পর্কে, অর্থাৎ সেই আবহাওয়া মানচিত্রটা সম্পর্কে কিন্তু তোমাকে তোমার অবজারভেশন সেখানে কিন্তু লিখতে হবে, যে বায়ুর চাপ সেখানে কিরকম বা উষ্ণতা সেখানে কিরকম, বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এগুলো সবই কিন্তু প্রতীক চিহ্নের সাহায্যে থাকবে। আর এর পরেরটা হচ্ছে রেনফল টেম্পারেচার গ্রাফ। এটাও কিন্তু তোমরা ক্লাস 10-এ কিছুটা করেছো বায়ুমণ্ডলের চ্যাপ্টারের শেষের দিকে, যদিও তোমাদের এটা হাতে কলমে কিছু করতে হয়নি, শুধুমাত্র গ্রাফগুলোকে দেখে তোমাকে গোলার্ধ শনাক্তকরণ করতে বলা হতো বা জলবায়ু অঞ্চল শনাক্ত করতে বলা হতো। তো এখানে কিন্তু সেরকম কিছু জলবায়ু অঞ্চল তোমরা পাবে, যেগুলো তোমাকে কিন্তু এখানে হাতে কলমে কাজটা করে দেখাতে হবে। অর্থাৎ গ্রাফ পেপারের মধ্যে তোমাকে এই ধরনের যে রেনফল টেম্পারেচার গ্রাফ, যেগুলো তোমরা ক্লাস 10-এ ছবিতে দেখে এসেছো, সেই রকম কিন্তু বার গ্রাফ এবং লাইন গ্রাফের মাধ্যমে তোমাকে টেম্পারেচার রেনফল গ্রাফ আঁকতে হবে, সেগুলো সম্পর্কে লিখতে হবে এবং তারপরে তোমাকে সেটা কোন জলবায়ু অঞ্চলে সেটা চিনতে হবে এবং সেটি কোন গোলার্ধে অবস্থিত সেটাও তোমাকে জানতে হবে বা বলতে হবে। এবং সেগুলো সবই কিন্তু তোমাদের পরীক্ষার খাতাতেও করতে হবে। এবং যে প্র্যাকটিক্যাল খাতার কথা আগের দিন আমি বলেছি, সেই প্র্যাকটিক্যাল খাতার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো লিখতে হবে। এই দুটো নিয়ে কিন্তু তোমার থাকছে 5 নম্বর। তাহলে এই হয়ে গেল 20 নম্বরের হিসেব 30 নম্বরের মধ্যে। পঞ্চম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড স্টাডি অ্যান্ড ভাইভা। ভাইভা মানে হচ্ছে মৌখিক। ফিল্ড স্টাডি করতে হবে, অর্থাৎ ক্ষেত্র সমীক্ষা যেটাকে আমরা বাংলায় বলি, কোনো একটা বিষয়ের ওপরে সেখানে গিয়ে সেখানে কিছু ডেটা কালেকশন করতে হবে। তো তোমাদের সিলেবাসে 3টি ফিল্ড স্টাডির 3টি বিষয় বলা আছে, এর মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হবে, সেটা স্কুল বেছে দেবে, ঠিক আছে। একটা হচ্ছে ল্যান্ড ইউজ অফ এনি লোকাল এরিয়া,
অর্থাৎ ভূমি ব্যবহার, কোন একটি অঞ্চলের ভূমির ব্যবহার কিরকম সেটা। দ্বিতীয় হচ্ছে ট্রাফিক ফ্লো, যানবাহন চলাচলের পরিস্থিতি কোন একটি অঞ্চলে কিরকম। আর তৃতীয় হচ্ছে হাউস হোল্ড সার্ভে বা গৃহভিত্তিক সমীক্ষা। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্কুলে আমরা কিন্তু এই হাউস হোল্ড সার্ভে বা গৃহভিত্তিক সমীক্ষা সেটা করে থাকি। এবং আমাদের স্কুলে যেটা করা হয় বা আমি যেটা করাই সেটা হচ্ছে যে বছরের কোনো একটা সময়ে মূলত শীতের দিকে কাছাকাছি কোনো একটি গ্রামে আমরা যাই ছাত্রদের নিয়ে, একাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্রদের নিয়ে। সেখানে আমরা সারাদিন অতিবাহিত করি। ছাত্ররা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে কিছু ডেটা কালেকশন করে, আবার দিনের শেষে আমরা আবার স্কুলে ফিরে আসি এবং যে যার বাড়িতে ফিরে যাই। পরবর্তী সময়ে সেই ডেটাগুলোকে কম্পাইল করে বা একত্রিত করে তার উপরে কিন্তু একটা সার্ভে রিপোর্ট আমরা লেখাই এবং ছাত্রদের প্রত্যেককে লিখতে হয়। এটা একটা আলাদা A4 সাইজের কাগজে এই সার্ভে যে রিপোর্টটা বা প্রতিবেদনটা 10 থেকে 15 পাতার একটা প্রতিবেদন হয়, কখনো কখনো কম বেশি একটু হতে পারে, পাতার সংখ্যার ক্ষেত্রে বলছি। তো সেটা তোমাদের জমা দিতে হবে এর সাথে প্র্যাকটিক্যাল খাতার সাথেই। কিন্তু এটা কিন্তু একটা আলাদা কাজ, এই সার্ভেটা লেখা। এবং এই সার্ভেটা সাধারণত ওই চ্যানেল ফাইলের মধ্যে করে স্কুলে পরীক্ষার সময়, যখন অ্যানুয়াল পরীক্ষার, যখন প্র্যাকটিক্যালের পরীক্ষাটা হবে, ফাইনাল পরীক্ষাটা হবে সামনের বছরে, যেটা অ্যানুয়াল পরীক্ষার পরে যেটা হওয়ার কথা, এখন সবই যেহেতু পিছিয়ে যাচ্ছে, এখন কবে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন। তো যখনই হোক বা যেভাবেই হোক, তখন কিন্তু প্র্যাকটিক্যাল খাতার সাথে এই সার্ভে রিপোর্টের এই যে প্রতিবেদনটা 10-15 পাতার যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু প্রত্যেককেই কিন্তু জমা দিতে হবে। এবং এখানেই কিন্তু রয়েছে তোমাদের আরো 5 নম্বর। সার্ভেটার জন্য 3, মানে ফিল্ড রিপোর্টটা তৈরি করার জন্য 3, এবং তার উপর একটা ভাইবা বা মৌখিক হয় তার জন্য 2, 3 আর 2 অর্থাৎ মোট 5 নম্বর। তাহলে এইভাবে হয়ে গেল মোট 25 নম্বর। দেখো ওপর থেকে 1, 2, 3, 4, 5, 5টা 5 মানে 25 নম্বর। বাকি রইল আর 5 নম্বর, সেটা কি না ল্যাবরেটরি নোটবুক। অর্থাৎ এই যে প্র্যাকটিক্যাল খাতা, যে প্র্যাকটিক্যাল খাতার কথা আমি আগের দিনের ইন্ডাকশন ক্লাসে বলেছি, যে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে এই যে 1, 2, 3 এবং 4 সিরিয়ালের যে বিষয়গুলো রয়েছে এই সিলেবাসের, সেগুলো কিন্তু তোমাদের সেই খাতার মধ্যে আঁকতে হবে, লিখতে হবে এবং নির্দিষ্ট সময়ে আমাদেরকে দিয়ে কিন্তু স্বাক্ষর করিয়ে নিতে হবে। আমাকে এবং তোমার ম্যাডামকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে, কারণ এগুলো আমরা ভাগ করে তোমাদের পড়াবো। যে অংশটা যিনি করাবেন তাকে দিয়েই সেটাকে সই করাতে হবে। তো সেই ল্যাবরেটরি নোটবুকের ওপরেও কিন্তু একটা নিয়ম মতন একটা মৌখিক পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষার সময়, ভাইবা। তার ফলে এখানে ল্যাবরেটরি নোটবুক অর্থাৎ খাতাটার জন্য 3 নম্বর, আর ভাইবা মানে মৌখিক পরীক্ষার জন্য 2 নম্বর, অর্থাৎ এইটা মিলে মোট হয়ে গেল 5 নম্বর। তো এই হচ্ছে আমার ক্লাস 11-এর প্র্যাকটিক্যালের যে মোট 30 নম্বর, এই যেখানটা বলা আছে 30 নম্বর, এই 30 নম্বরের হিসেবটা কিন্তু আমি এখানে তোমাদের জানালাম। তো এগুলোকেই কিন্তু আমাদের করতে হবে। এবার আমি খুব দ্রুত বিষয়গুলো একটুখানি দেখিয়ে যাচ্ছি। এগুলো যখন আমরা ক্লাস করব বা যখন এগুলো তোমরা শিখবে, তখন কিন্তু এতটা কঠিন মনে হবে না। এখন ছবি দেখে, যেহেতু সম্পূর্ণ নতুন বিষয়, দেখে মনে হবে যেন হয়তো খুব কঠিন, কিন্তু একদমই কঠিন কিছু বিষয় নয়। একটুখানি আলোচনা করে, একটুখানি হাতে ধরে কাজটা করলে খুবই সহজ। এই যে আমরা স্কেলের কথা বললাম, প্রথমেই যেটা 5 নম্বরে রয়েছে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। রৈখিক স্কেল কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে এইরকম ভাবে আঁকতে হয় একটা স্কেল। সেই স্কেলের এখানে দেখো, এই যে একটা স্কেল, অনেক সময় দেখবে তোমরা ম্যাপের মধ্যে বা বইয়ের নিচে এইরকম একটা স্কেল কিন্তু দেখতে পাও। ওপরে নিচে সাদা কালো রং দিয়ে একটা পর একটা ওপর নিচ করে এটাকে দেখানো হয়। এটাকেই কিন্তু বলা হয় রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। তার জন্য বিভিন্ন রকম মাপজোক রয়েছে,
কিভাবে সেটা করতে হয় তার একটা ছোট্ট কতগুলো ঐকিক নিয়মের মধ্য দিয়ে একটা ছোট্ট অঙ্ক রয়েছে। সেটা করার পর ওই নির্দিষ্ট মাপ নিয়ে তোমাকে কিন্তু স্কেল, পেন্সিল, তারপরে ওই যে কাটা কম্পাস, পেন্সিল কম্পাস, তারপরে সেট স্কোয়ার, এগুলোর সাহায্য নিয়ে তোমাকে কিন্তু এই রকম একটা স্কেল তৈরি করতে হবে। এই স্কেলের দুটো ভাগ থাকে। বড় বড় ভাগগুলোকে বলা হয় মুখ্য বিভাগ, আর একদম প্রথমে বাঁ দিকের যে মুখ্য বিভাগটা থাকে সেটাকে আবার দুটো, তিনটে, চারটে কি পাঁচটা ভাগে, ছোট ছোট ভাগে ভাগ করা থাকে সমান ভাগে। তার এক একটা ভাগকে বলা হয় গৌণ বিভাগ বা সেকেন্ডারি ডিভিশন। এবার কিভাবে কাজটা করতে হবে সেটা কিন্তু এই যে জিনিসটা কিন্তু মূলত এইরকম ভাবে হবে, অর্থাৎ এগুলো কিন্তু এক একটা মুখ্য বিভাগ। আর এই মুখ্য বিভাগকেও কিন্তু এইখানে দেখো এই ছবিটার ক্ষেত্রে পাঁচটা ভাগে আবার ভাগ করা হয়েছে। এবং কিভাবে ভাগগুলো করা হচ্ছে, তার মাপগুলো কিভাবে নেওয়া হচ্ছে, দাগগুলো কিভাবে আসছে, সেগুলোই কিন্তু আমরা এখানে ছোট ছোট কতগুলো অঙ্কের মাধ্যমে, আমি এখন এগুলো ডিটেলসে যাচ্ছি না, তার কারণ এগুলো এত ডিটেলসে বললে এখন তোমরা বুঝতে পারবে না। এরকম ছোট কতগুলো অঙ্কের মাধ্যমে তুমি সব হিসেবগুলো পেয়ে যাবে, এবং সেই হিসেবের পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা তোমাকে ছবি আঁকতে হবে, তৈরি করতে হবে, যেটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল। তো এটা গেল প্রথমে। এরপরেই রয়েছে কার্টোগ্রামস। কার্টোগ্রামসের মধ্যে প্রথমেই রয়েছে দেখবে লাইন গ্রাফ বা সরল রেখার রেখচিত্র। এইরকম একটা গ্রাফ পেপার, গ্রাফ পেপার দু রকমের হয় তোমরা জানো, একটা হচ্ছে মিলিমিটার গ্রাফ আর একটা হচ্ছে ইঞ্চ গ্রাফ। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু মিলিমিটার গ্রাফ ব্যবহার করে থাকি। সেটা 1 মিলিমিটার গ্রাফও হতে পারে, আবার 2 মিলিমিটার গ্রাফও হতে পারে। সেটা আমরা তখন বলে দেবো যখন কাজটা হবে কোন ধরনের গ্রাফ তোমাকে এখানে ইউজ করতে হবে। তো এইরকম ভাবেই কিন্তু গ্রাফের মধ্যে একটা এরকম লাল দাগ দিয়ে এটাকে আমরা রেখা বলছি, কোন একটি বিষয়কে দেখানো হচ্ছে। কি বিষয়কে দেখানো হয়েছে এইটার ক্ষেত্রে দেখো লেখা আছে যে সরল রেখা লেখচিত্র ভারতের জনসংখ্যা বৃদ্ধি, ব্র্যাকেটে লেখা রয়েছে 1911 থেকে 2011। অর্থাৎ এখানে দেখো সেই 1911 থেকে 2011, এটা হচ্ছে গ্রাফের এক্স অক্ষ, আর এই যে ভার্টিক্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের উপরে আমরা কিন্তু জনসংখ্যা যেটা কোটিতে, সেটাকে এখানে কিন্তু সম দূরত্ব আমরা প্রতিস্থাপন করেছি। এটা যদি শূন্য হয় তারপরে এটা 10, 10 মানে হচ্ছে কিন্তু 10 কোটি, যেটা এখানে লেখা রয়েছে 10, 20, 30, 40 এরকম করে ওপরে 130 কোটি পর্যন্ত করা হয়েছে। আর এখানে সালগুলোকে ধরে ধরে এরকম ভাবে করা হয়েছে। এক একটা সালে যেমন 1911 সালে কত জনসংখ্যা সেটা এই স্কেল অনুসারে প্রতিস্থাপন করে এই জায়গায় পয়েন্টটা হয়তো পাওয়া গেছে, পয়েন্টটা ফেলে তার চারদিকে একটা ছোট গোল করে রাখা হয়েছে। এইরকম ভাবে প্রত্যেকটা বছরের জন্য একটা করে পয়েন্ট পাওয়া যাবে। তারপরে সেই পয়েন্টগুলোকে খালি হাতে তোমাকে কিন্তু একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট, সেটার সাথে আরেকটা পয়েন্টকে কিন্তু যুক্ত করে যেতে হবে। স্কেল দিয়ে কিন্তু একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টকে যুক্ত করা যাবে না। এটা করলেই তোমার রেখা লেখচিত্র তৈরি হয়ে গেল। এটা করতে হবে। তারপরে তোমাদের করতে হবে এরকম ভাবে স্তম্ভ লেখচিত্র। আমি সবগুলোই কিন্তু সিম্পল ওয়েতে যেটা দেওয়া রয়েছে সেগুলোকেই কিন্তু আমি দেখাচ্ছি। এদেরও আবার অনেক রকম ভার্সন রয়েছে, সেগুলো আমরা পরে বলবো যখন ক্লাস করব। তো এইরকম ভাবে এক একটা স্তম্ভ তৈরি করতে হবে। এখানে যেরকম ভারতের সাক্ষরতার হার 1951 থেকে 2011, বিভিন্ন সালে বা বিভিন্ন দশকে ভারতের সাক্ষরতার হার কিরকম আছে সেইগুলোকে একটা স্কেল তোমাকে ঠিক করে নিতে হবে। যেমন উল্লম্ব স্কেল এখানে বলা হয়েছে 1 সেন্টিমিটারে 10% স্বাক্ষর। তার মানে এখান থেকে এইটুকু 1 সেন্টিমিটার, এটা 10 মানে হচ্ছে 10%, তারপরে 20%, 30%, পাশে এটা লিখে দিতে হয়েছে সাক্ষরতার হার ব্র্যাকেটে পার্সেন্টেজ। তো এইরকম ভাবে ওয়াই অক্ষের মধ্যে এটা থাকছে, আর এক্স অক্ষের মধ্যে আমরা সালগুলোকে লিখছি। এবার এই যে বারগুলো বা এই যে স্তম্ভগুলো চওড়াটা কিন্তু প্রত্যেকটা আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ এক হবে। ঠিক আছে, করে তারপরে ভেতরে রং টং দিতে হবে। এগুলো হচ্ছে বার গ্রাফ বা স্তম্ভ লেখচিত্র। এই ছবিটা হচ্ছে প্রবাহ চিত্র। প্রবাহ চিত্রের মাধ্যমে মূলত আমরা যানবাহনের সংখ্যা এবং প্রবাহ পথটা দেখিয়ে থাকি। কতগুলো যানবাহন, সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, 2 চাকার গাড়ি হতে পারে, 3 চাকার গাড়ি হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কোন একটি রাস্তার পরিপ্রেক্ষিতে, একটা রাস্তার পরিপ্রেক্ষিতে আমরা আপ ডাউন করেও দেখাতে পারি। একদিক থেকে আরেক দিকে সেটাকে আপ, আবার উল্টো দিক থেকে যেগুলো আসছে সেগুলোকে আমরা ডাউন বলে সেরকম ভাবেও কিন্তু আমরা কতগুলো গাড়ি দিনের একটা নির্দিষ্ট সময়ে হিসাব করতে পারি। যে সকাল 9টার সময় সেখানে কত গাড়ি আসছে,
দুপুর 2টোর সময় সেখানে কতগুলো গাড়ি আসছে, বিকেল 5টার সময় কতগুলো গাড়ি আসছে। এইবার এই যে অ্যারো চিহ্নটা এখানে দেখানো হয়েছে, চওড়া একটা অ্যারো চিহ্ন, দেখবে এই অ্যারো চিহ্নটা এইখানটা কিন্তু অনেকটা চওড়া, তারপরে এখানে এসে একটুখানি সরু হয়ে গেছে। এই অ্যারো চিহ্নটা দিয়েই কিন্তু আমরা যানবাহনের সংখ্যাটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ অ্যারোটা যত চওড়া হবে তত বেশি যানবাহন, আর অ্যারোটা যত সরু হবে যানবাহনের সংখ্যা তত কম, সেটা এখানে বোঝানো হবে। বিভিন্ন রকম স্কেল এখানে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ফ্লো ডায়াগ্রাম বা প্রবাহ চিত্র। এরপরে আছে স্টার ডায়াগ্রাম। এখানে মূলত আমরা উষ্ণতা, বৃষ্টিপাত কোন একটি অঞ্চলের পরিপ্রেক্ষিতে বা কোন একটি স্থানের পরিপ্রেক্ষিতে দেখিয়ে থাকি। যেমন এইখানে কোন একটি জায়গার বা কোন একটি স্থানের 12 মাসের, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের উষ্ণতা আর বৃষ্টিপাতকে নক্ষত্র বা তারকা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। যেহেতু দেখতে অনেকটা তারার মতন, তার থেকে এই কার্টোগ্রামসের নামকরণ করা হয়েছে তারকা চিত্র বা নক্ষত্র চিত্র। এখানে দেখবে দুটো লাইন, ডটেড লাইন রয়েছে, একটা এই যে লাল রঙের দেখতে পাচ্ছ বাইরের দিকে, আর ভেতরের দিকে একটা নীল রঙের ডটেড লাইন তোমরা দেখতে পাচ্ছ। এই নীল রঙের ডটেড লাইনটা দিয়ে দেখানো হচ্ছে, এখানে নির্দেশিকার মধ্যে বলা আছে যে বৃষ্টিপাত, আর এই যে লাল রঙের ডটেড লাইন এটা দিয়ে দেখানো হয়েছে কিন্তু উষ্ণতা। সুতরাং 12 মাসের উষ্ণতা আর 12 মাসের বৃষ্টিপাতকে এরকম ভাবে দেখানো হচ্ছে। এটারই আরেকটা রূপ হচ্ছে উইন্ড রোজ। এই উইন্ড রোজের ক্ষেত্রে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে কোন একটি স্থানের পরিপ্রেক্ষিতে সারা বছর ধরে কোন দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু প্রবাহ কোন দিক থেকে বেশি হচ্ছে। এখানে 8টা দিকের কথা বলা হয়, তার সাথে শান্ত বলে আরেকটা বিষয়ও লেখা থাকে। মোট 9টা পরিসংখ্যান তোমরা এখানে পাবে। তার পরিপ্রেক্ষিতে অনেকটা যেন তারকা চিত্রের মতন করেই করতে হয়, বাকি অংশটা এখানে মুছে দিতে হয় বলে এই ছবিটা দেখতে একটুখানি অন্যরকমের মতন মনে হচ্ছে। এর বিশেষ নাম হচ্ছে উইন্ড রোজ, এটাও কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে কার্টোগ্রামস এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসছে। আরেকটা রয়েছে সমমান রেখা, যেটা আমি একটু আগেই বলছিলাম যে সমষ্ণ রেখা, সমবর্ষণ রেখা আর হচ্ছে সমোন্নতি রেখা। এই 3 রকমের সমমান রেখা তোমাকে আঁকতে হবে। এই দেখো এখানে একটা ছবিতে দেখানো হয়েছে, এই যে ভেতরে যে দাগগুলো টানা হয়েছে, লাল রঙের যে দাগগুলো, পাশে কিন্তু একটা টেম্পারেচার বলা আছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, বা এখানে দেখো এইটার ক্ষেত্রে বলা আছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই যে রেখাটা যেখান দিয়ে গেছে সেই সমস্ত জায়গার বায়ুর উষ্ণতা ওই একটা নির্দিষ্ট সময়ে কিন্তু 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে এই ধরনের কতগুলো স্টেশন ডট দিয়ে ম্যাপের মধ্যে, ফাঁকা একটা ম্যাপের মধ্যে এরকম দেওয়া থাকবে, প্রত্যেকটার পাশে একটা করে ভ্যালু বা মান দেওয়া থাকবে। যেমন এইখানে এই যে ডটটা দেওয়া রয়েছে, ডটের পাশে লেখা রয়েছে 48, বা এই ডটের পাশে লেখা রয়েছে 51, এই ডটের পাশে লেখা রয়েছে 49। এই ডটটা কি? ডটটা কিন্তু একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, কোন একটি জায়গা। এখানে জায়গার নামটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় বলে জায়গার নামটা দেয়নি। কোন একটা জায়গা, সেটা একটা গ্রাম বা একটা শহর, যাই হোক কিছু একটা হবে। তো সেখানকার তাপমাত্রাটা এখানে দিয়েছে যে এই জায়গাটার তাপমাত্রা হচ্ছে 49 ডিগ্রি সেন্টিগ্রেড, এই জায়গাটার তাপমাত্রা হচ্ছে 51 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানকার তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তোমাকে বলে দেবে যে যে নির্দিষ্ট পদ্ধতি আমরা ব্যবহার করব, যে পদ্ধতিটাকে বলা হয় ইন্টারপোলেশন মেথড, সেটা আমরা পরে যখন এটা নিয়ে আলোচনা করব তখন আরো ডিটেলসে যাব। সেই পদ্ধতিতে তোমাকে এই ফাঁকা ম্যাপটার মধ্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 45 ডিগ্রি সেন্টিগ্রেড আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 3টে সমষ্ণ রেখা এখানে আঁকতে হবে। সেই রেখাটা কিন্তু এখানে এঁকে দেখানো হয়েছে। যদি সঠিকভাবে আঁকা হয় তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু 1 নম্বর করে থাকবে। ঠিক আছে, যদি ভুল হয় তাহলে কিন্তু কোনো একটা জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু কোনো নাম্বার পাবে না। অর্থাৎ পরীক্ষার সময় এইরকম একটা ব্ল্যাঙ্ক ম্যাপ, তার মধ্যে কতগুলো পয়েন্ট এবং তাদের পাশে একটা করে ভ্যালু, সেটা উষ্ণতা হতে পারে, সেটা বৃষ্টিপাত বোঝাতে পারে, অথবা সেটা সেখানকার উচ্চতা বোঝাতে পারে। যদি উষ্ণতা বোঝায় তাহলে তোমাকে কিন্তু এটা সমষ্ণ রেখা আঁকতে হচ্ছে। যদি এটা বৃষ্টিপাত বোঝায় তাহলে এটা সমবর্ষণ রেখা হয়ে যাবে। যদি এটা উচ্চতা বোঝায়, সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে সেই জায়গাটা অবস্থিত, তার পরিপ্রেক্ষিতে তোমাকে সমমান রেখা আঁকতে বলে, তাহলে কিন্তু সেটা সমোন্নতি রেখা বোঝাবে। যে কারণে আমাদের
সিলেবাসের মধ্যে এই তিনটি রয়েছে। আমি এই তিনটের কথা সংক্ষিপ্তভাবে একটুখানি বলে দিলাম। এখানে দেখো একটা সমবর্ষণ রেখা, এটা পশ্চিমবঙ্গের মানচিত্রের ওপরে। যেমন এখানটা দেখো, এটা 1400 মিলিমিটারের একটা সমবর্ষণ রেখা। এখানে দেখো 1700 মিলিমিটারের একটা সমবর্ষণ রেখা। এইখানটায় 2000 মিলিমিটারের একটা সমবর্ষণ রেখা এঁকেছে। যেরকম প্রশ্ন থাকবে এবং এই যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলোর পরিপ্রেক্ষিতে ইন্টারপোলেশন পদ্ধতিতে তোমাকে কিন্তু এই দাগটা তৈরি করতে হবে। এই দাগটা তৈরি করা কোন দিক দিয়ে যাচ্ছে সেটাই কিন্তু আসল। কোন কোন পয়েন্টের মধ্য দিয়ে কোন পয়েন্টকে টাচ করছে, আবার কোনো পয়েন্টকে কিন্তু টাচ না করে বেরিয়ে যাচ্ছে, এই বিষয়গুলোই কিন্তু ওই ইন্টারপোলেশন মেথডের মধ্যে শেখানো হবে তোমাদের, যার পরিপ্রেক্ষিতে তোমাকে এই ধরনের একটা মানচিত্র তৈরি করে দিতে হবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আরেকটি বিষয়ের আলোচনায়। কার্টোগ্রামস কিন্তু আমাদের হয়ে গেল এখানে, যেটাতে সব মিলে 5 নম্বর থাকবে। বিভিন্ন বিষয় আছে, পরীক্ষার সময় যে কোনো একটা তোমার হয়তো প্রশ্নপত্রের মধ্যে থাকবে, কিন্তু তার জন্য তোমাকে তৈরি করে যেতে হবে কিন্তু সবগুলোই। কোনটা আসবে তুমি জানো না। তো এগুলো হচ্ছে কার্টোগ্রামসের মধ্যে। এরপরেই আমরা চলে যাচ্ছি ওয়েদার ইনস্ট্রুমেন্ট। ওয়েদার ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রথমেই তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 6 এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার। এই থার্মোমিটারটা একটা বিশেষ ধরনের থার্মোমিটার, যেখানে কোন একটি স্থানের বিগত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা সেই স্থানের রেকর্ড হয়। এখানে দেখো এই যে লেখা রয়েছে ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, মিন মানে হচ্ছে মিনিমাম। এই যে এখানে গরিষ্ঠ লেখা রয়েছে, গরিষ্ঠ মানে হচ্ছে ম্যাক্সিমাম, বা লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে মিনিমাম। অর্থাৎ কোনো একটা জায়গার সর্বোচ্চ তাপমাত্রা কত আর সর্বনিম্ন তাপমাত্রা একটা থার্মোমিটারের মাধ্যমেই আমরা পেয়ে যাচ্ছি। এটাকে 6 এর থার্মোমিটার বলা হয়, 6 এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার বলা হয়। এটা তোমরা জিওগ্রাফি ল্যাবে হাতে নেড়ে চেড়ে দেখতে পারবে এবং এটা রেকর্ডও করতে পারবে, পাঠ নিতে পারবে, এবং তোমাকে সেই পাঠটা নেওয়ার পর খাতায় একটা নির্দিষ্ট ছকের মধ্যে লিখতে হবে যে কোন তারিখে, একটা নির্দিষ্ট তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত এবং সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়েছে। এখানে কিন্তু দুটো হিসাবই দেওয়া রয়েছে, ফারেনহাইট বাইরের দিকে যেগুলো, আর ভেতর দিকে রয়েছে কিন্তু সেন্টিগ্রেড। যেমন এইখানে যেটা রয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি, যেটা আমি এখানে দূর থেকে দেখে যতটুকু আমার মনে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন, কম সামান্য একটুখানি কম বেশি হতে হবে, আরো কাছে নিয়ে এটা দেখলে বোঝা যাবে। আর সর্বোচ্চ তাপমাত্রা এখানে মোটামুটি 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন দেখাচ্ছে। অর্থাৎ এই যে ওপরের যে অংশটা, সেটা এখানে গ্র্যাজুয়েশনের কোন জায়গায় এসে টাচ করছে সেটা তোমাকে কিন্তু আই এস্টিমেশনে ঠিকঠাকভাবে কিন্তু পার্টটা নিতে হবে। সেটা তোমার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রাকে শো করছে। এটা তোমাকে প্র্যাকটিক্যাল খাতাতে আঁকতে হবে এবং এর রিডিংটা নিতে হবে। এবং পরীক্ষার সময় এই ছবিটা তোমাকে আঁকতে হবে না, কিন্তু তোমাকে যদি এখান থেকে প্রশ্ন দেয় তাহলে কিন্তু রিডিংটা নিয়ে, যন্ত্র থেকে রিডিংটা নিয়ে তোমাকে কিন্তু সেটা খাতার মধ্যে একটা ছক তৈরি করে সেই ছকের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কত সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হাইগ্রোমিটার, শুষ্ক ও আর্দ্র কুণ্ড থার্মোমিটার এটাকে বলা হচ্ছে, যেখানে একদিকে আর্দ্র কুণ্ডের থার্মোমিটারের মান তুমি জানতে পারবে, আরেকদিকে তুমি জানতে পারবে যে শুষ্ক কুণ্ড থার্মোমিটারের মান। শুষ্ক কুণ্ড থার্মোমিটার মান হচ্ছে এমনি বাতাসের যা তাপমাত্রা সেটা কতটা। আর এই যন্ত্রের সাহায্যে তুমি যেটা জানতে পারবে সেটা হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কত সেটা তোমাকে জানতে হবে। এবং তার জন্য একটা তোমাকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা জানার জন্য একটা তালিকা তোমার কাছে দেওয়া থাকবে, বা তালিকা তোমার কাছে থাকবে। বইতেও এগুলো দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল বইতে দেওয়া রয়েছে। এবার এই ড্রাই এবং ওয়েট টেম্পারেচার, তাদের যেটা রেকর্ড হলো, তাদের ডিফারেন্সটাকে ভিত্তি করে শুষ্ক তাপমাত্রার পরিপ্রেক্ষিতে ওই তালিকার মধ্যে থেকে দেখে তোমাকে নির্ণয় করতে হবে যে এই অবস্থায় তাহলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কত হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তোমরা ক্লাস 10-এ পড়েছো। সুতরাং সেই বিষয়টা, যেটা এখানে পার্সেন্টেজে বলতে হয়, 30%, 40%, 80%, সর্বোচ্চ 100% পর্যন্ত হতে পারে কোনো স্থানের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, সেটাই কিন্তু আমরা এই যন্ত্রের সাহায্যে
সহজে আমরা মাপতে পারবো। আর তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যারোমিটার। এটাও কিন্তু স্কুলে রয়েছে, তোমরা জিওগ্রাফি ল্যাবে তোমরা এটা হাতে নেড়ে ছেড়ে দেখতে পারবে এবং পাঠও নিতে পারবে। তবে সামান্য কিছু এরার আসছে, কারণ যন্ত্রটার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে গত বছরে, তার ফলে সবসময় হয়তো সঠিক রিডিং দেয় না। তো যাই হোক, এইরকম একটা, তার অংশগুলোকে এখানে আলাদা করে দেখানো হয়েছে। এইরকম একটা কাঠের ফ্রেমের মধ্যে ঝোলানো থাকবে এই ব্যারোমিটার, যেটার মাধ্যমে আমি বায়ুর চাপ কত সেটা আমরা মাপতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু তোমাকে পরীক্ষার খাতাতে, প্র্যাকটিক্যাল খাতাতে কিন্তু আঁকতে হবে। আর পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় এটা ছবি আঁকতে হবে না, কিন্তু ওই পার্টটা নিয়ে, রিডিংটা নিয়ে তোমাকে কিন্তু সেটা খাতায় সঠিকভাবে লিখতে হবে। তো এই গেল ওয়েদার ইনস্ট্রুমেন্ট। এরপর আমরা চলে যাচ্ছি পরের যে বিষয়টা, তৃতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ওয়েদার ম্যাপ। ওয়েদার ম্যাপটা দেখতে অনেকটা এই রকম হবে, দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র, ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ। একটা নির্দিষ্ট তারিখ বলা রয়েছে যে 6 জুন 2010, টাইমটাও দেখো বলা রয়েছে অ্যাট 8:30 আওয়ার্স আইএসটি। আইএসটি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে এটা সকাল 8:30টার সময় 6 জুন, যেটা ছিল একটি রোববার, 2010 সালের 6 জুন সকাল 8:30টায় এই ধরনের একটা আবহাওয়ার পরিস্থিতি ভারতের ওপরে বিরাজ করছিল, ভারত এবং তার আশেপাশের অঞ্চল এবং সমুদ্রের উপরে। এখানে বিভিন্ন রকম চিহ্ন এখানে দেওয়া রয়েছে, সেই চিহ্নগুলোর প্রত্যেকটার কিন্তু মানে রয়েছে, প্রত্যেকটার ইনার মিনিং রয়েছে। সেগুলোকে তোমাকে ডিকোড করতে হবে, করে তোমাকে এখানকার আবহাওয়া সম্পর্কে তোমাকে কিন্তু লিখতে হবে, কিছু ছবি আঁকতে হবে, কিছু ক্রস সেকশন আঁকতে হবে, এবং এখানে সেই সমস্ত প্রতীক চিহ্নগুলো দেওয়া রয়েছে, সেই প্রতীক চিহ্নগুলোকেও কিন্তু তোমাকে জানতে হবে কোন প্রতীক চিহ্নের কি মানে। তো এটা হচ্ছে আবহাওয়া মানচিত্র। আর এই গ্রুপেই কিন্তু আরেকটা রয়েছে, সেটা হচ্ছে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র। এটা তোমরা এইরকম ক্লাস 10-এ বায়ুমণ্ডল চ্যাপ্টারের শেষের দিকে তোমরা এরকম করেছো, জিনিসগুলো দেখেছো, মানে করেছো মানে তোমরা হাতে কলমে করনি, কিন্তু ছবিতে দেখে সেখান থেকে তোমাকে জলবায়ু এবং গোলার্ধ শনাক্তকরণ করতে হয়েছিল। সেই জিনিসটাই কিন্তু এখানে থাকছে। এখানে বেশ কিছু জলবায়ু অঞ্চল, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, তারপরে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই রকম প্রায় 7-8টা জলবায়ু অঞ্চলের পরিসংখ্যান তোমাদের হয়তো দেবে, এবং তার পরিপ্রেক্ষিতে এই ধরনের গ্রাফ পেপারের মধ্যে এই ধরনের তোমাকে কিন্তু লাইন গ্রাফ এবং বার গ্রাফের মাধ্যমে, উষ্ণতাটাকে লাইন গ্রাফের মাধ্যমে আর বৃষ্টিপাতটাকে বার গ্রাফের মাধ্যমে তোমাকে দেখিয়ে তোমাকে এইটা সম্পর্কে লিখতে হবে, এখানকার উষ্ণতা কিরকম, বৃষ্টিপাত কিরকম, তার ফলে তুমি গোলার্ধটা কি শনাক্ত করছো, এবং এখানকার জলবায়ুটাকে তুমি কোন অঞ্চলের জলবায়ু বলে শনাক্ত করছো, সেটাও কিন্তু তোমাকে সেখানে লিখতে হবে। তো এই হচ্ছে তৃতীয় বিষয়। এরপরেই আমরা চলে আসছি একদম শেষ বিষয়টা, সেটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা। একটু আগে আমি বললাম যে ক্ষেত্র সমীক্ষার মধ্যে 3টি বিষয় রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে ভূমির ব্যবহার সংক্রান্ত সার্ভে। গ্রামাঞ্চলে সাধারণত এটা করা হয়ে থাকে, একটা মৌজা ধরে সেখানে কোন মৌজাতে, একটা মৌজার মধ্যে বিভিন্ন দাগ নম্বর দেওয়া থাকে, সেই দাগের মধ্যে কোনটা কৃষি জমি, কোনটা বসত জমি, কোনটা পুকুর, কোনটা পতিত জমি, কোনটা বাঁশবাগান, কোন জায়গায় মন্দির আছে, এইরকম বিভিন্ন যে দাগ নম্বরগুলোকে চিহ্নিত করতে হয়, এবং সেই চিহ্নিতকরণের পরিপ্রেক্ষিতে তার একটা মানচিত্র তৈরি করতে হয়। তো সেটা হচ্ছে ভূমি ব্যবহার সংক্রান্ত সার্ভে। দ্বিতীয় হচ্ছে যান চলাচল। একটু আগে আমরা বললাম ওই যে ফ্লো ডায়াগ্রাম এর মাধ্যমে এখানে দেখাতে হবে যে কোন জায়গায় কিরকম ভাবে কতটা গাড়ি ঘোড়া যাতায়াত করছে। আর তৃতীয়, যেটা আমরা সাধারণত আমাদের স্কুলে আমরা করে থাকি, সেটা হচ্ছে এই গৃহভিত্তিক সমীক্ষা পদ্ধতি। এইখানে কিন্তু ওই আমরা গ্রামে যাই, গ্রামে গিয়ে এগুলো করা হয়। গত বছরে অবশ্য আমরা গ্রামে যেতে পারিনি, তার কারণ পরীক্ষা ইত্যাদি কারণে। এই বছর আদৌ আমরা যেতে পারবো কিনা এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সেটাও বলা যাচ্ছে না। যদি আমরা যাই কোনো গ্রামে, শীতকালেই সাধারণত এটা হয়, তাহলে তো সেখানে গিয়ে আমরা কাজটা করব। যদি গ্রামে যদি আমরা না যেতে পারি,
তাহলে অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে আমাদের এই সার্ভের কাজটা, অর্থাৎ এই পরিবার বা গৃহভিত্তিক যে ক্ষেত্র সমীক্ষা, সেটার কাজ কিন্তু আমরা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস, যে সিলেবাসটা তোমাদের ক্লাস 11-এ কমপ্লিট করতে হবে প্র্যাকটিক্যালের মধ্যে। এটা আমরা একটু একটু করে বিভিন্ন সময়ে এই জিনিসগুলো করব। আমি সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টা তোমাদের সামনে রাখলাম। পরবর্তীকালে এই ভিডিওটা পজ করে বা বারবার চালিয়ে বিষয়গুলো তোমরা আরেকবার করে ঝালিয়ে নেবে, দেখে নেবে যে কি ধরনের জিনিস আমাদের করতে হবে। তো এর মাধ্যমেই আমার ইন্ডাকশন ক্লাস 2 এটা আমার শেষ হলো। আমি আবার হয়তো পরে কোনো একটি সময় তোমাদের সামনে আসব এবং 1 নভেম্বর থেকে আবার রেগুলার কোর্সে বা রুটিন অনুসারে যেরকম ক্লাস হওয়ার কথা যদি হয়, তাহলে সেরকম ভাবে একটি নির্দিষ্ট সূচি মেনে ভূগোলের ক্লাসে আমি এবং অর্পিতা ম্যাডাম আমরা কিন্তু একটা নির্দিষ্ট রুটিন অনুসারে তোমাদের নিয়মিতভাবে তখন ক্লাস নেব। তো তখন কিভাবে কি হবে না হবে সেগুলো সেই সময় তোমাদের গ্রুপে বিস্তারিতভাবে আমরা জানিয়ে দেবো।